তারা নিজেরাই কেউ বলছেন 400 পার, কেউ বলছেন 300-র আগেই আটকে যাবে, কেউ বলছেন 23টা হলেই হয়ে যাবে, কেউ বলছেন 22টাতে থেমে যাবে, আবার কোথাও কোথাও বলছে যে অতদূর পর্যন্ত যেতেই হবে না, 170-এর মধ্যেও আটকে যাবে। কেউ বাদ দিচ্ছে না কোনো জায়গা থেকে। গোটা দেশ জুড়ে যদি আপনি দেখতে যান তাহলে দেখবেন সবাই সবার মতন করে নিজের মতন করে প্রেডিকশন করছেন কে কোথা থেকে কি পাচ্ছে না পাচ্ছে। সাধারণ মানুষ যারা ভোট দিয়েছে তাদের কথা কেউ ভাবছেই না। তারা কি বলছে, তারা কি করছে, তারা কি চাইছে বা তারা কি করেছে এটা নয়। যেভাবেই হোক স্নায়ুর চাপ বাড়িয়ে রেখে বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমভাবে বলে যাও, যেখানে ভোট হয়ে গেছে সেখানে আর কিছু করার নেই, যেখানে হবে যদি এই রক্তচাপ বাড়ানোতে তাদের মধ্যে একটা অন্যরকম প্রতিফলন করানো যায় তাহলে যদি ভোট বাক্সে কিছু চলে আসে। এইরকম বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে এবারে 2024-এর লোকসভা নির্বাচনের যেভাবে এগিয়ে যাচ্ছে এবং সপ্তমী এখনো বাকি, তো যাই হোক সেই জায়গা নিয়ে আলোচনা করব। আর এই আলোচনার মধ্যে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথি সাংবাদিক তমন্নাস পণ্ডিত। পণ্ডিতদা স্বাগত। ধন্যবাদ। পণ্ডিতদা, একদম যদি আলোচনার মূল জায়গাতে আসে, আমরা দেখছি একদম আমি গোটা পূর্ব ভারত নিয়েই আলোচনা করি। আমি যদি বিহারের দিকে যাই, লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব। আমি যদি উত্তরপ্রদেশের দিকে যাই, অখিলেশ যাদব। আমি যদি আমাদের বাংলার দিকে আসি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি যদি সর্বভারতীয়ভাবে দেখি, নরেন্দ্র দাস মোদী, অমিত শাহ, কেউ কোথা থেকে কোনো রকমভাবে বাদ দিতে চাইছে না। সবাই বলছে আমি শের তো ও সোয়াশের। কি বলবে? না, এবারে একটা জিনিস যেটা দেখা গেছে যে আমরা জিতব এই কথাটা কিন্তু যে কোনো ভাবে যে কোনো প্রার্থী তাদের এটাই প্রচারের এজেন্ডা হওয়া উচিত। কারণ হচ্ছে যে কেউ হারবো বলে তো নির্বাচনে দাঁড়ায় না। কিন্তু এবারে খুব গুরুত্বপূর্ণভাবে তৃতীয়বার মোদী সরকার করতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ যেমন শুরু হয়েছে, এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে যারা বিখ্যাত সেফোলজিস্ট, তার মধ্যে আমরা যোগেন্দ্র যাদবের মতো সেফোলজিস্টকে দেখেছি। এছাড়া আমরা যিনি আগে এখানে আইপ্যাকের প্রধান ছিলেন, এখন তিনি বিভিন্ন জায়গাতে প্রেডিকশন করে বেড়ান, সেই প্রশান্ত কিশোরকে দেখছি। এছাড়া আরও বিভিন্ন চ্যানেলে আমরা আরও খুবই বিশিষ্ট যারা সাংবাদিক তাদেরকেও দেখছি, তারাও কোনো না কোনোভাবে এটা নিয়ে প্রচার করছেন। আসলটা তো বোঝা যাবে 4 তারিখে। কিন্তু এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা যেটা তুমি বললে, যে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রচারে বারবার বলছেন যে এবারে বিজেপি 200 আসন পাবে না, এবং খুব স্বাভাবিকভাবেই যাদের তুমি নাম বললে বিহারে এবং উত্তরপ্রদেশে, এমনকি লালু প্রসাদ যাদব তো কালকে বলেই ফেললেন যে 4 তারিখের পরে তারা সরকার গঠন করতে যাচ্ছেন, অর্থাৎ ইন্ডি জোট। এর আগে কেজরিওয়াল একই কথা বলেছেন যে আমরা 4 তারিখের পরে তারাই সরকার গড়বেন, ইত্যাদি ইত্যাদি। এবং বিজেপির যে স্ট্র্যাটেজিটা ছিল প্রথম থেকে, সেটা হচ্ছে যে ইস বার 400 পার, যেটা মোদি এবং অমিত শাহ ছাড়াও যারা যারা প্রচারে এসেছেন বা আসছেন তারা প্রত্যেকে এই কথা বলেছেন যে 400-র বেশি আসন এবার মোদিজির ঝুলিতে ঢুকবে। কিন্তু যারা এই নির্বাচন নিয়ে বিভিন্নভাবে কাটাছেঁড়া করেন এবং নির্বাচনের বিভিন্ন রসায়ন নিয়ে তারা গবেষণা করেন, তাদের মতে যে বিজেপি 400 পার হওয়ার জায়গায় নেই। তবে এটা হতে পারে যে কোনো না কোনোভাবে তার সঙ্গী যারা আছে এনডিএর ইত্যাদি নিয়ে তারা হয়তো কোনোভাবে হয়তো 272টা পেরোতে পারে।
এই ধরনেরও এখন চলছে কথাবার্তা। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এবং মানুষ কিন্তু অত্যন্ত কনফিউজড হচ্ছেন এটা নিয়ে, বিভ্রান্ত যাকে বলে। কারণ হচ্ছে যে যারা এই প্রচারগুলো করছেন, এটা আমরা বুঝতে পাচ্ছি যে এটা তাদের একটা নির্বাচনী কৌশল। এমনকি আমরা দেখলাম এই রাজ্যে সেখানে ভোট হয়ে যাওয়ার পরেই সেখানে বিজয় মিছিলও বেরিয়ে যায়, সেখানে আবির মাখা হয়ে যায়, মিষ্টি বিলি হয়ে যায়। আমরা আলিপুরদুয়ারে দেখলাম, আমরা বাঁকুড়ায় দেখলাম, আরো বিভিন্ন জায়গায় দেখলাম, আরামবাগে দেখলাম। তো এটা কেন? এটা হচ্ছে যে পরবর্তীতে যারা ভোট দেবেন, যে ভোটাররা, তাদের উপরে একটা মানসিক চাপ সৃষ্টি করার উপরে, এবং তাদেরকে একটু বিভ্রান্ত করে দেওয়া যে যে দলের তিনি সমর্থক সেই দল হয়তো জিততে নাও পারে, ফলে তিনি হয়তো শেষ মুহূর্তে হয়তো তার পছন্দটা বদলও করতে পারেন। এইরকম একটা ব্যাপারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং এটা মানে প্রায় 2 মাস ধরে যে নির্বাচন চলছে, তো এই 2 মাস ধরেই কিন্তু আমি এটা মনে করি যে ভোটারদেরকে রীতিমতো বিভ্রান্ত করা হচ্ছে। এবং 1 তারিখে এই ভোট শেষ পর্বে এসে সেখানে কিন্তু তারপরে কিন্তু শেষ পর্বে এসে এই ব্যাপারটা অনেকটা মিটবে, এই জন্য যে প্রত্যেকটা সংবাদ মাধ্যম তারা ভোট পর্ব মিটে যাওয়ার পরে সন্ধ্যে 6টা সাড়ে 6টার পর থেকেই সেখানে একটা এক্সিট পোল তারা দেখাতে শুরু করবে। ফলে কিছুটা হলেও সান্ত্বনা, তবে সব এক্সিট পোল যে একেবারে মিলে যাবে সেটা নয়। তবে আমরা সাধারণত দেখেছি যে একটা ধারণা এক্সিট পোল থেকে কিন্তু পাওয়া যেতে পারে। কিন্তু তার আগেই যেভাবে সমস্ত নেতা নেত্রীরা নির্বাচনটাকে নিয়ে তারা যেভাবে এবারে প্রচারের অঙ্গ করেছেন, যে তারা জিতছেন, কারা সরকার করছেন, ইত্যাদি ইত্যাদি, সেটা নিয়ে অবশ্যই আমার মনে হয়েছে যে সাধারণ মানুষদের মধ্যে বেশ বিভ্রান্তি ছড়িয়েছে। আবার এটাও আছে যে কিছু মানুষ, ভারতবর্ষের মানুষ 75 বছরের গণতন্ত্রে যে যে গণতন্ত্র চলে আসছে, সেই গণতন্ত্রে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সেই গণতান্ত্রিক যে অধিকার, ভোট প্রয়োগের অধিকার, এটা সম্পর্কে বেশিরভাগ মানুষই খুব সচেতন। এটা ঘটনা যে হয়তো বহু দল আছে, এই যে একটা ছাপ্পা, একটা রিগিং ইত্যাদি, আমাদের প্রত্যেকটা নির্বাচনের সঙ্গে এই কথাগুলো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং অনেক জায়গা আছে যেখানে হয়তো বহু ভোটার তারা এখনো ভোটই দিতে পারেন না, কিন্তু মানুষ তাদের অধিকার সম্পর্কে তো সচেতন, এবং তারা তাদের পছন্দের দল নিয়েও সচেতন। হয়তো তারা অনেকে ভোট প্রয়োগ করতে পারেননি, কিন্তু যখন তারা ভোট প্রয়োগ করবেন তারা সেই দলকেই দেবেন। হয়তো এই ধরনের প্রচার কতটা প্রভাবিত করবে সেটা আমি জানি না, তবে এটা কিন্তু আমি যেটা বারবার বলছিলাম যে এই ধরনের প্রচার করে মানে মানুষকে বিভ্রান্ত করা যায়, কিন্তু আসল সত্যটাকে তো চাপা দেওয়া যায় না। আসলে তিনি যে অবস্থায় থাকবেন নির্বাচনের ফলাফল বেরোনোর পরে, তিনি সেই অবস্থাতেই থাকবেন। ফলে তার আগে যা হবে এই ধরনের একটা প্রেডিকশন নিয়ে হয়তো তারা প্রচারের মাধ্যম করতে পারে। কিন্তু তুমি এটা এই মানে একটা কথা আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে আমরা বিগত নির্বাচনের ক্ষেত্রে দেখেছি যে মানুষের মধ্যে নির্বাচন চলাকালীন যে উৎসাহ থাকে, বা নির্বাচনের পরেও যতক্ষণ না তার আসছে, রেজাল্ট আসছে, ততক্ষণ পর্যন্ত তারাও কিন্তু একটা আলাদা উন্মাদনা মানুষের মধ্যে থাকে, উদ্বেগের মধ্যে থাকেন। এবারের কিন্তু নির্বাচনে মানুষের মধ্যে কোনো রাজনৈতিক দলেরই, মানে তুমি দেখো বাংলায় যদি আমরা বলি, বা তৃণমূল কংগ্রেসেরই কথা বলি, বা ভারতীয় জনতা পার্টিরই কথা বলি, যেখানে নির্বাচন হয়ে গেছে সেখানে কিন্তু খুব একটা মানে মানুষের মধ্যে সেই উৎসাহর জায়গাটা কিন্তু নেই। না, এটা আমার মনে হয় যে এটা একটা পুরোটা সত্যি নয়। কারণ হচ্ছে যে এই রাজ্যে কিন্তু 80% বেশি ভোট হয়েছে, অন্যান্য একটা জায়গাতে 82% ভোট হয়েছে। ফলে
অন্যান্য বার যত ভোট হয় প্রায় তার কাছাকাছি ভোটই পৌঁছে গেছে। না না, আমি সেটার কথা বলছি না, ভোট দেওয়ার উৎসাহ, না না, আমি ওইটার উৎসাহের কথা বলছি না। আমি বলছি সেটা হচ্ছে যে রাজনৈতিক কর্মকর্তা মানে দলের যারা রয়েছে আর কি, রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে যে উৎসাহ থাকে সেই উৎসাহে কিন্তু ভাটা পড়েছে। হ্যাঁ, সেটা আমি বলতে পারি, সেটা অনেক ক্ষেত্রে বলতে পারি, কারণ এটা একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করে। কারণ যে কোনো দল 10 বছর 12 বছর পেরিয়ে যাওয়ার পরে একমাত্র বামফ্রন্টকে আমরা দেখেছি, তারা নিরবিচ্ছিন্নভাবে 34 বছর রাজত্ব করতে পেরেছিল, এবং শেষ সময়ে সেখানেও তাদের মধ্যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কিন্তু তার থেকেও বেশি কাজ করেছিল। তাদের কয়েকটা ভুল পদক্ষেপ, অর্থাৎ নন্দীগ্রাম, সিঙ্গুর, জঙ্গলমহল ইত্যাদি নিয়ে তাদের কিছু কিছু পদক্ষেপ, যেটা নিয়ে যে প্রচার বিরোধীরা চালিয়েছিল সেই প্রচারের তারা মোকাবেলা করতে পারেনি, ফলে তাদেরকে বিদায় নিতে হয়েছে। কিন্তু এখন তো অনেক কিছু শোনা যাচ্ছে। এখন আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে নন্দীগ্রামে তো পুলিশ গুলি চালায়নি, তিনি তারই একজন প্রাক্তন সহকর্মীর বিরুদ্ধে সেই অভিযোগ আনছেন ইত্যাদি ইত্যাদি। যদিও এটা নিয়ে আর নতুন করে তো আর কিছু হওয়ার নয়, কিন্তু হচ্ছে। অর্থাৎ এটা ঘটনা যে অনেক কিছু নিয়ে প্রচার হয়েছে এবং সেই প্রচারের ফলে তাদেরকে যেতে হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে বামফ্রন্টের সমস্ত রাজত্বটা একেবারে সোনার রাজত্ব ছিল। তারাও প্রচুর দুষ্কর্ম করেছে, সাধারণ মানুষ নিশ্চয়ই তাদের উপরে বিরক্ত ছিল। কিন্তু একেবারে শেষ দিকে তাদের অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর যে কাজ করেনি সেটা নয়। তবে এই কথাটা মনে রাখতে হবে, যে কথাটা আমার মনে হয়েছে তোমার প্রশ্নটা একেবারে এখানে সঠিক প্রশ্ন, যে অনেক দলেরই নেতা কর্মী তাদের মধ্যে একটা উৎসাহের অভাব দেখা যাচ্ছে। এর কারণটাই হলো যে ভারতবর্ষ এখন যেভাবে চলছে, অর্থাৎ তাতে নতুন করে কিছু পাওয়ার নেই। কারণ নতুন প্রজন্ম তারা কিন্তু তাদের কর্মসংস্থান নিয়ে খুব ব্যস্ত। বিশেষ করে এখন যে কর্মসংস্থান বলতে তো ডিজিটাল ইন্ডিয়াতে কম্পিউটার সায়েন্স থেকে আরম্ভ করে অর্থাৎ সব কিছুই হচ্ছে প্রযুক্তি নির্ভর। ফলে তারা 17 ঘন্টা 18 ঘন্টা তারা কিন্তু প্রযুক্তিতে নিয়েই থাকেন। ফলে তাদের কিন্তু এই নির্বাচন কিংবা এই রাজনীতি ইত্যাদি বিষয়ে তাদের কোনো আকর্ষণ করে না। যার জন্য আরেকটা কথা, এই রাজ্যে এখন ছাত্র নেতা তৈরি হচ্ছে না। কারণ স্কুলে বলো, কলেজে বলো, ইউনিভার্সিটিতে বলো, সেখানে তো কোনো ছাত্র সংসদই নেই। ফলে সেখানে ছাত্র নির্বাচন হচ্ছে না। আগে যেটা ছিল যে সেখানে একটা কলেজে সেখানে ছাত্র সংসদ ছিল, সেখানে নির্বাচন হতো এবং প্রত্যেকটা ছাত্র সংসদই কোনো না কোনোভাবে কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত ছিল। ফলে আমরা আজকের দিনে যারা বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে যুব বয়স থেকে এবং কলেজ স্কুল থেকে ছাত্রাবস্থা থেকে তাদেরকে আমরা রাজনীতি করতে দেখেছি। এবং শুধু তাই নয়, আজকে যদি তুমি সবথেকে বড় কথা যে নেতাজি সুভাষের কথা যদি বলো, তিনিও কিন্তু কলেজ থেকে ছাত্র রাজনীতি করেই কিন্তু তার হাতকড়ি হয়েছিল রাজনীতি। পরবর্তী ক্ষেত্রে আজকে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে আরম্ভ করে বামপন্থী বেশিরভাগ নেতা তাদেরকে কিন্তু ছাত্র রাজনীতির মধ্যে দিয়েই আসতে হয়েছে। কংগ্রেসেরও আজকে যদি তুমি বলো প্রিয়দাস মুন্সি প্রয়াত এবং সুব্রত মুখার্জি প্রয়াত, এরা সবাই কিন্তু ছাত্র রাজনীতির মধ্যে দিয়েই হাতটা পাকিয়েছিলেন। এবং আজকে কলকাতা উত্তরের যিনি বিজেপি প্রার্থী তাপস রায়, তিনিও কিন্তু ছাত্র রাজনীতি দিয়েই হাতটা পাকিয়েছিলেন। কিন্তু এখন ছাত্র রাজনীতি নিয়ে হাত পাকানোর কোনো সুযোগ নেই। কারণ এই প্রথমত হচ্ছে যে কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে অতি সাধারণ
মানে যারা মেধাবী ছাত্রছাত্রীরা তারা কিন্তু কলেজে বা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু আর অ্যাডমিশন নিচ্ছে না। তারা তাদের মতো বিভিন্ন জায়গাতে প্রতিযোগিতার বাজারে তারা তাদের মতো কিন্তু সেখানে নিজের মতো তারা বিভিন্ন বিশেষ করে প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয়গুলোকে বা প্রযুক্তির যেখানে সেখানে এই ধরনের ইনস্টিটিউটে তারা বিটেক এমটেক ইত্যাদি প্রযুক্তি ইউনিভার্সিটি যেগুলো সেগুলোতেই অ্যাডমিশন নেওয়ার প্রতি বেশি তাদের ঝোঁক। ফলে ইউনিভার্সিটিতে কলেজে কিন্তু মেধাবী ছাত্রছাত্রীর যথেষ্ট অভাব দেখা যাচ্ছে এবং রাজনীতির ময়দানে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে। এবং কারণ রাজনীতিতে শিক্ষা যেটা হয় কলেজে, তখন তো ছাত্র সংসদের নির্বাচন হয়, সেখানে নেতৃত্বরা আসেন, তারা বক্তৃতা দেন, এখান থেকে রাজনীতি শুরু হয়। সেটা এখন এই রাজ্যে হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা দেখেছি জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে দিল্লিতে, সেখানে কিন্তু প্রচুর নেতা নেত্রী আছেন যারা কিন্তু ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে আসেন, এবং এখনও কিন্তু সেখানে বামপন্থী রাজনীতিরই রমরমা একদম। এবং আমরা যারা দেখেছি প্রচুর ছাত্রছাত্রী সেখান থেকে বেরিয়েছেন। এবং এবারেও যে এই যে দীপশিতা থেকে আরম্ভ করে যদি আমরা ওয়েসির কথা বলি, সবাই কিন্তু ওই একই ধারাকে বহন করে আসছে একদম। কিন্তু আমাদের সেটা এখন সেই সম্ভাবনা কিছু নেই। ফলে কি হচ্ছে যে একটা দলের যে রাজনৈতিক কর্মী যখন একটা বয়স যখন পেরিয়ে যায়, সেই রাজনৈতিক কর্মীদের তো গুরুত্ব কমে যায়। আজকে যারা 50 পেরিয়ে যাচ্ছে, 60 পেরিয়ে যাচ্ছে, সেই ধরনের আমাদের নেতা আছেন, 70 বছর 75 বছর পর্যন্ত আমাদের নেতা নেত্রী আছেন। কিন্তু যারা সাধারণভাবে যারা কর্মী, তারা যারা আস্তে আস্তে যারা একটা বয়সের দিকে এগিয়ে যাচ্ছেন, তারা কিন্তু ধীরে ধীরে আমার মনে হয়েছে যে রাজনীতির দিকে অনেকটাই তারা নিজেদেরকে গুটিয়ে নিচ্ছেন। আগে যেটা ছিল যে একটা দল যখন একটু বয়স হতো তখন গুটিয়ে গেলে নতুন প্রজন্ম নবীনরা তারা কিন্তু সেই জায়গাটা নিত। এখন কিন্তু সেই জায়গাটা আমরা এইবারে অন্তত আমরা বামপন্থীদের যেটা দেখলাম, তারা কিন্তু একটা যে বদনাম যেটা ছিল বামপন্থী দলের, যে সেটা হচ্ছে যে বৃদ্ধায়নদের বা বৃদ্ধদের রাজনীতি, দলটা হচ্ছে বৃদ্ধতন্ত্র। কিন্তু এবারে আমরা দেখলাম যে অনেক উজ্জ্বল ছেলে মেয়ে তাদেরকে কিন্তু এবারে প্রার্থী করা হয়েছে। এটা কিন্তু সাধারণ মানুষ এটাকে কিভাবে গ্রহণ করবেন আমি জানি না, কিন্তু অনেকে কিন্তু এটাকে একটা হলেও তারা কিন্তু অন্তত এই রাজ্যে, কিন্তু অন্যান্য রাজ্যে এত কম বয়সের ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এই রাজ্যে এত সুন্দর ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়েছে, শিক্ষিত, মার্জিত, এবং তারা রাজনীতিতে রীতিমতো হাত পাকানো। তারা কিন্তু লড়াই করছেন, মাটিতে নেমে তারা রাজনীতিটা করছেন। ফলে এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো 3 বারের যিনি মানে সাংসদ এবং অত্যন্ত মানে শক্তিশালী একজন ডাকাবুকো নেতা, তার বিরুদ্ধেও কিন্তু সেখানে বামপন্থী থেকে দীপশিতাকে দাঁড় করানো হয়েছে। তিনিও কিন্তু মাটিতে নেমে লড়াইটা করছেন যতটা পেরেছেন। আমি এটা বলছি না যে তিনি পুরোপুরি লড়াই দিতে পারছেন, কিন্তু পেরেছেন। মানুষ সেটা দেখছে, আগামী দিনে হয়তো এরা তৈরি হবে। কিন্তু এটা ঘটনা যে কিছু কিছু নতুন ছেলে মেয়েকে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সার্বিকভাবে কিন্তু নতুন প্রজন্মকে কিন্তু তুমি এখন কিন্তু কোনো দলের সঙ্গেই তুমি পাবে না। কারণ নতুন প্রজন্মে তাদের প্রথম হচ্ছে রাজনীতি, তারা যথেষ্ট বিমুখ, রাজনীতি তারা করতে চাইছেন না। দ্বিতীয়ত তারা তাদের কর্মসংস্থান ইত্যাদি কর্মব্যস্ততা নিয়ে এতটাই ব্যস্ততা। তৃতীয়ত হচ্ছে যে এই ডিজিটাল ইন্ডিয়াতে সেখানে কিন্তু একটা কথা, আগে যেমন বিভিন্ন সরকারি এবং বেসরকারি কারখানা ইত্যাদিতে সেখানে খুব বড় বড় ইউনিয়ন থাকতো বিভিন্ন দলের, সেই ইউনিয়নের মধ্যে দিয়ে অনেক রাজনীতিবিদ তারা বিখ্যাত হয়েছেন। কিন্তু এখন কিন্তু বহু কারখানা বন্ধ, কারখানার সংখ্যা বন্ধ। ফলে সেখানে এবং যেখানে কিছু কিছু কারখানা আছে সেখানে কিন্তু আর
নতুন করে কিন্তু কোনো সংগঠন, শ্রমিক সংগঠন বা ইত্যাদি তুমি দেখতে পাবে না। আন্দোলনের মধ্যে দিয়ে তো আন্দোলনই তো নেই। সেই যেটা হয় যে আন্দোলনের মধ্যে দিয়ে রাজনীতির হাতে খড়ি। আমি তোমাকে এই 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 বিষয়ে একটা ছোট্ট প্রশ্ন আমাকে মানে না করলে নয়, তাহলে এই জায়গাটা পুরো হয় না আর কি। সেটা হচ্ছে যে আমরা দেখছি যে আমরা যদি শিল্পাঞ্চলের কথা বলি, এবং এই 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 ধরো দুর্গাপুর শিল্পাঞ্চল বা আসানসোল শিল্পাঞ্চল, হাওড়া শিল্পাঞ্চল, এই যে শিল্পাঞ্চলগুলো রয়েছে, এই শিল্পাঞ্চলে যারা বেসিক মানে এক কথা যদি এই যে শ্রমিক সংগঠনের কথা বলছো তুমি, তো এই শ্রমিক সংগঠনের আন্দোলন প্রথম কথা নেই। দ্বিতীয় নম্বর, আন্দোলনটাকে মানে বাম জামানাতেও যদি বা যে আন্দোলনটা ছিল বন্ধের রাজনীতির একটা জায়গা ছিল, সেই জায়গার পরিপ্রেক্ষিতে বন্ধের, আজকে ডেটে বন্ধের রাজনীতিটা হয়তো বন্ধ হয়েছে, কিন্তু এমন একটা রাজনীতি শুরু হয়েছে যে যদি, কারণ যদি রাজনীতি মানে এটাকে যদি এইভাবে নেওয়া হয়, না হলে শিল্পায়ন নেই কেন? প্রথম কথা হচ্ছে যে এখন যারা মানে শ্রমিক সংগঠনগুলো করছে তারা কতটা শ্রমিক সংগঠন সম্বন্ধে পারদর্শী, এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন চিহ্ন। কারণ আমরা প্রথম কথা দেখতেই পাচ্ছি চোখের সামনে যে যারা শ্রমিক সংগঠনের দায়িত্ব নিয়ে আছে তারা কতটা মানে দক্ষ শ্রমিক সংগঠক হিসাবে, এটা কিন্তু একটা বড় জায়গা দান করেছে। না সেটা তো ঠিকই, সেটা তো ঠিকই। আমরা এক সময় দেখেছি আইএনটিইউসিতে অনেক বিখ্যাত শ্রমিক নেতা ছিলেন, সিটুতে অনেক বিখ্যাত সিটু নেতা ছিলেন, তার মধ্যে আজকে তড়িৎ তোপদারের মতো নেতা, বসিয়ান নেতা একদম, যিনি ব্যারাকপুর শিল্পাঞ্চলে অত্যন্ত বিখ্যাত নেতা হয়েছিলেন। এরকম আরও প্রচুর নেতা ছিলেন, এবং মোটামুটি বলা যায় যে এই রাজ্যে অনেক মন্ত্রী থেকে আরম্ভ করে অনেক পদাধিকারী তারা কিন্তু সরাসরি কিন্তু তাদের ইউনিয়ন থেকেই কিন্তু নেতা হয়েছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে নেতৃত্বও দিয়েছিলেন। যাই হোক, কিন্তু এখন তার অনেকগুলো কারণ আছে। প্রথম হচ্ছে যে কারখানার সংখ্যা যেমন অনেক কমে গেছে, তেমনি কর্মীর সংখ্যা অনেক কমে গেছে। অন্য জায়গায় আরেকটা কথা, সরকারি বিভিন্ন যে সংস্থাগুলো আছে সেখানে কিন্তু এখন কিন্তু স্থায়ী কর্মী প্রায় নেই। এখন যেটা আছে সেটা হচ্ছে যে ঠিকা কর্মী বেশিরভাগই হচ্ছে, এবং যেটাকে এজেন্সির মাধ্যমে যে কর্মীদেরকে নেওয়া হয়। ফলে এজেন্সির মাধ্যমে যাদেরকে নেওয়া হয় তারা তাদের সংগঠন করার ইয়েটা কম, সুযোগটা কম, কারণ তারা নিজেরাই তো স্থায়ী নন। ফলে অনেকগুলো সম্ভাবনা দেখা রয়েছে। আরেকটা কথা, যেটা অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে আরেকটা যেটা ফ্যাক্টর, সেটা সরাসরি যেটা বলা ভালো, সেটা হচ্ছে যে অনেক মানুষ তারা কিন্তু রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছেন। কারণ তারা দেখছেন বহু নেতা নেত্রী বা আমাদের রাজ্যের শুধু নয় গোটা দেশ জুড়ে যে প্রতিশ্রুতির বন্যা বইয়ে যারা ক্ষমতায় আসেন, পরবর্তীতে দেখা যায় যে সেই প্রতিশ্রুতি কোনোভাবে পালন হয়নি। এবং এটা কিন্তু আশ্চর্যভাবে একটা কথা সব্যসাচী, সেটা হচ্ছে যে আমরা জানি, মানে এটা আমাদের মনে একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে রাজনীতিবিদ মানেই প্রতিশ্রুতি দেন এবং সেই প্রতিশ্রুতি পালন হয় না, এবং নির্বাচন এলেই তারা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন। এবং তারা কতটা দক্ষ বিভিন্ন কাজে। আমরা দেখছিলাম সৌগত রায় রাস্তায়, মানে এই গত পরশুদিন যে বৃষ্টি এবং যেভাবে রোমেলের পরে তাকে দেখা হলো, কোনোদিন যে যাকে রাস্তায় দেখা যায় না তিনিও লাঠি নিয়ে জল পরিষ্কার করাচ্ছেন। মানে আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে বিজেপির এক সাংসদ, মানে তিনি প্রার্থী, তিনিও মাঠে নেমে ধান কাটছেন। মানে মানুষকে দেখানোর যে জায়গাটা এত বেশি সামনে চলে এসেছে, যার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই। মানে হচ্ছে যে ভোট বড় বালাই। একদম। কারণ হচ্ছে যে সৌগত রায় তো 12 মাস তিনি দমদমের যে নর্দমা আছে সেটা তো খোঁচান না, একদম সেটা খোঁচালেন যেদিনকে, এবং তার যা বয়স এবং তার গায়ে যা এখন অবস্থা, সেই ক্ষেত্রে তিনি এখন একটা সারাদিন ধরে নর্দমা খোঁচানোর তার বয়স নেই। ফলে তিনি যে একটা সেটা এই নর্দমা খোঁচানোটা তার পক্ষে কতটা সাধারণ মানুষকে তার প্রতি সমর্থন আদায় করে নিতে পারবেন সেটা একটা অন্য প্রসঙ্গ।
কিন্তু তিনি করলেন, অর্থাৎ ভোট বড় বালাই। সেটাই আমি বলছিলাম যে ভোটের সময়ে নানা সাজে নানা রঙে আমাদের নেতা নেত্রীদের দেখা যায়। এক কথায় বহুরূপী যদি বলি কোনো ইয়ে নেই। একদমই নানা রঙে নানা সাজে তারা আসছেন, তারা কথা বলছেন, তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পালন হয় না, অনেক ক্ষেত্রেই পালন হয় না। সুতরাং রাজনীতিটা এখন যেহেতু ধীরে ধীরে পুরো সমাজটাই ডিজিটাইজেশন হয়ে যাচ্ছে এবং ডিজিটাল সব কিছুই হয়ে যাচ্ছে, ফলে কর্মী সংখ্যাও তো কমে যাচ্ছে। এখন তুমি যদি বলো যে দুর্গাপুর ইস্পাত কারখানায় সেখানে এক সময় 30-40 হাজার মানুষ চাকরি করেছেন, গোটা দুর্গাপুরটাই তৈরি হয়েছে ইস্পাত, এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জন্য। পরবর্তী ক্ষেত্রে কমতে কমতে সেটা এখন 5,000-এ এসে দাঁড়িয়েছে, কিন্তু তাই বলে কি স্টিল প্ল্যান্ট কি বন্ধ হয়ে গেছে? বরং প্রোডাকশন আগের থেকে বেশি হচ্ছে। কারণ হচ্ছে যে এখন সম্পূর্ণ তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রোডাকশন হচ্ছে, মেশিনারি বেশি ইউজ হচ্ছে। তখন যেটা ম্যানুয়াল ছিল এখন সেগুলো উঠে গেছে এখন, ফলে অনেক বেশি সেখানে প্রোডাকশন বেশি হচ্ছে, খরচ কম হচ্ছে, কারণ এত কর্মী তো সেখানে নেই। কারণ একটা সরকারি কর্মীর পেছনে তাদের অনেকগুলো খরচ সরকারের থাকে। ফলে যেটা দাঁড়িয়েছে যে এখন কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে যে কথাটাই আমরা মূলত এই কথাটা যে শুরু হলো যে যে প্রচারের মাধ্যমে যে তারা ফলাফল নির্ধারিত হওয়ার আগে তারা নিজেরাই ফলাফল নির্ধারণ করে দিচ্ছেন, হ্যাঁ, এগুলোও কিন্তু একটা আমার মনে হয়েছে যে রাজনীতির একটা মানে একটা একেবারেই খুব সস্তা দিক আমার যেটা মনে হয়েছে। কারণ হচ্ছে যে যারা সারা বছর কাজ করবেন, যারা সারা বছর দেশের জন্য তারা নানা জনগণের জন্য যারা সারা বছর থাকবে তাদের এত প্রচারের কি প্রয়োজন? একদমই। এবং যারা সব সময় যারা রাস্তায় নেমে কাজ করবেন, আজকে তাদেরকে আবার বিভিন্নভাবে তাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে তারা সাধারণ মানুষের বন্ধু, সাধারণ ভোটারদের বন্ধু। আরেকটা কথা আমাকে বারবার এটা আমার খুব মনে হয়েছে যে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে ধরো দিল্লিতে সেখানে তাদের বহু প্রতিশ্রুতি শুধু নয়, সেখানে অনেক মোহিনী প্রকল্প সেখানে রয়েছে। সেখানে বিদ্যুতের একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ সেখানে ফ্রি আছে, এছাড়া বাস, ট্রাম ইত্যাদি অনেক কিছু ফ্রি আছে, আর আরও নানা ধরনের প্রকল্প সেখানে আছে। কিন্তু তাহলে সাধারণ মানুষ যদি এগুলো প্রকল্প দিয়ে এতটাই উপকৃত হয়ে থাকেন, তাহলে মানে দেখা যায় যে নির্বাচনের সময়ে সেখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু নিজের ওপরে তারা এতটা নিজের ওপরে আত্মবিশ্বাসী নন যে তারা যে এত কাজ করেছেন সেই কাজের ফলে তারা খুব স্বাভাবিকভাবেই তারা ভোটগুলো পাবেন। কিন্তু দেখা যায় যে নির্বাচন এলে তারা কিন্তু সেই আত্মবিশ্বাসটা দেখা যায় না, ফলে তারা নানা রকমের ছল চাতুরি ইত্যাদি গ্রহণ করেন। সব থেকে বড় কথা, আমি একটা জিনিস এখানে আমার বলা উচিত যে লালু প্রসাদ যাদব তিনি কিন্তু ইতিমধ্যে কিন্তু তিনি অভিযুক্ত নয়, তিনি একেবারে সাজাপ্রাপ্ত, এবং কিন্তু তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তার শরীর, সে যেহেতু তিনি বর্ষিয়ান একজন মানুষ এবং শরীর তার ভালো যাচ্ছিল না, নানা ধরনের অসুখ বিসুখ তার রয়েছে, কিন্তু আমরা দেখলাম যে তিনি কিন্তু একেবারে রাজনীতিতে কিন্তু ফুল ফ্লেজেডে ব্যাটিং করছেন। ইন্ডি জোটের বিভিন্ন যে তোমার বৈঠক হচ্ছে সেখানেও যেমন তিনি সকলের নজর কাটছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তেমনি বিভিন্ন জায়গাতে তিনি ভ্রমণও করছেন। তিনি পাটনা থেকে ব্যাঙ্গালোর চলে যাচ্ছেন বা অন্য জায়গায় চলে যাচ্ছেন বেশ, এবং সেখানে তিনি বৈঠক টৈঠক করছেন।
তিনি আবার বলছেনও যে এবারে 300 পার হয়ে যাবে এবং 4 তারিখের পরে ইন্ডিজোট ক্ষমতায় চলে এসেইছে ধরে নেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। সুতরাং মানুষ আসলে আমার মনে হয় যে মানুষ তাদের স্বাধীন চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটা করা ছেড়েই দিয়েছে এবং তাদের ধারণা যে গোয়েঙ্গচ্ছা ভোটটা দিতে হয় তাই ভোটটা দিচ্ছি। একেবারে যারা দলের সঙ্গে যুক্ত, যারা সমর্থক, তারা অবশ্যই তার নিজস্ব দলকে ভোট দেন। বাকি যারা আছেন তাদেরকে ভোট দিতে হয় নিয়ে যাওয়া হয় বা তারা যখন নিজেরা যান তাদের পছন্দ মতো এক ভোটটা দিয়ে চলে আসেন। কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র এইভাবেই টিকে আছে দীর্ঘদিন ধরে। সুতরাং গণতান্ত্রিক ব্যবস্থা, কিন্তু পাশাপাশি নির্বাচন মানেই আমাদের রিগিং হবে, ছাপ্পা হবে, বুথজাম হবে, এগুলোও কিন্তু আমাদের মানে একেবারে নির্বাচন মানে ধরেই নেওয়া হয় যে এগুলোও কিন্তু তার একটা পাশাপাশি অঙ্গ, এটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এভাবেই ধরে নেওয়া যায়। ফলে আসল ফলাফল অনেক কেন্দ্র থেকেই কিন্তু আসল ফলাফলটা কিন্তু পাওয়া যায় না। কিন্তু যেটা হয় যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় যেভাবেই হোক গোল করাটা, আজকে সেটা মারাদোনার মতো হতে পারে যে হাতে লেগে বল ঢুকতে পারে, কিন্তু সেটা যদি না দেখেন রেফারি তাহলে তো সেটা গোল, এবং সেটা গোল হয়েছে। এখনো পর্যন্ত সেই বিতর্কিত গোলের কোনো সমাধান হয়নি। মারাদোনার গোল, সেটা হাতে লেগে ঢুকেছে না পায়ে লেগে ঢুকেছে কেউ জানে না, কিন্তু তারা জিতেছিলেন। এবং এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে যে জ্যোতি বসু ভারতবর্ষের মানে অন্যতম সেরা রাজনৈতিক ব্যক্তিত্ব এখনো পর্যন্ত, তিনি বলতেন যে স্কোরটাই হচ্ছে আসল কথা, কে মাঠে কত ভালো খেললো সেটা দিয়ে কিন্তু বিচার হবে না, বিচার হবে সে যে গোলটা ঢোকাতে পারলো। অত্যন্ত খারাপ খেললো হয়তো, কিন্তু কোনোভাবে সে একটা গোল সে স্কোর করে দিল, মানুষ কিন্তু তাদেরকেই চাইবে, মাথায় করে নাচবে এবং বিজয়ীর সম্মানটা কিন্তু সেই পাবে। ফলে আমাদের ব্যবস্থায় যেভাবেই থাক, যে ব্যালট বক্সে যার ভাগ্যে ব্যালট বক্সের পরিমাণ বেশি হবে, ব্যালট বক্সে যিনি স্কোর করতে পারবেন তিনি সিকান্দার, এটাই হচ্ছে জো জিতা ওই সিকান্দার, এটাই তো কথা একদম। তো আমাদের এইভাবেই চলবে আপাতত। আমি আরেকটা জিনিস আমাকে মানে এটা আমরা আমার অনেকেই আমাদের কাছে এগুলো নিয়ে প্রশ্ন আসছে আর কি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উনি মঞ্চে দাপিয়ে বেড়ান, মঞ্চে যেভাবে উনি প্রচারের মধ্যে থাকেন, আমরা যখন দেখেছি বিধানসভার 2021-এর বিধানসভা নির্বাচনের সময়তেও তিনি যেভাবে মঞ্চে ছিলেন আর কি, এবং তিনি তার বক্তব্য যেটা ছিল সেই তুলনায় এবারের যে রাজনৈতিক মঞ্চ থেকে তার বক্তব্য, সেই বক্তব্যের জায়গা থেকে রাজনীতির খুব একটা জায়গা এখানে খালি ওই কাদা ছোড়াছুড়ি ছাড়া বা আঙুল তোলা ছাড়া রাজনৈতিক ইস্যু কিছু কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। না, আমার মনে হয়েছে মুখ্যমন্ত্রী তিনি আজ তার যে বয়স, সেই বয়সে তিনি গোটা রাজ্য, যদিও তিনি চপারে করে যাচ্ছেন, কিন্তু তাতেও তার যে বয়স, সেখানে তার এই রাজ্য জুড়ে গোটা দলটা তো তার সবথেকে বৃহত্তম দল, রাজ্য জুড়ে যেভাবে তিনি প্রচারটা করছেন একেবারে পাহাড় থেকে সাগর পর্যন্ত, এবং বারবার তাকে সেখানে যেতে হচ্ছে, ফলে তার পক্ষে তো মানে সব ইস্যু নিয়ে তিনি বিভিন্ন জায়গার বিভিন্ন ইস্যু, আজকে ধরে নেওয়া যায় যদি তিনি আলিপুরদুয়ারে যদি যান, সেখানে তাকে চা বাগানের ইস্যু নিয়ে বলতে হচ্ছে, কুচবিহারে গেলে সেখানে আদিবাসীদের ইস্যু নিয়ে বলতে হচ্ছে, বাঁকুড়ায় গেলে সেখানেও আদিবাসীদের ইস্যু নিয়ে, তাদের ইস্যু আলাদা, তা সেখানে বলতে হচ্ছে ইত্যাদি নানাভাবে যে বলতে হচ্ছে। এবং একটা কথা তোমার যেটা মনে হয়েছে যে সেখানে যে রাজনৈতিক কথাবার্তা থেকেও
সেখানে তার বাইরে গিয়ে অনেকগুলো কথা বলতে হচ্ছে। এখন আমার যেটা মনে হয়েছে যে আমরা সাধারণত বিদগ্ধ রাজনীতিবিদদের থেকে যে ধরনের বক্তব্য শুনতে আমরা মানে যেভাবে যে ধরনের বক্তব্য আমরা শুনে এসেছি বা শুনতে অভ্যস্ত, সেই ধরনের রাজনীতি কিন্তু এখন অনেক কম। আমরা খালি দেখছি কেউ রাজনীতি করতে প্রথমেই বলছেন যে সেখানে বলছেন 400 পার হয়ে যাবে, কেউ বলছেন 200 পার হয়ে যাবে না, 200 পার হবে না ইত্যাদি। এগুলো দিয়ে যেমন একটা এটাকেও একটা যেমন ইস্যু করা হয়েছে, তেমনি আমরা ক্ষমতায় এলে আমরা এই দেশকে এইভাবে গড়ব, এই ধরনের কথাবার্তাটা অনেক কম। তুমি ঠিকই বলেছ। এবং প্রত্যেকটা দলকেই আমরা দেখেছি যে তাদেরকে মনে হচ্ছে যে তাদের অস্তিত্বে অত্যন্ত সংকট, একদম, এবং অস্তিত্বটা বাঁচানোর জন্যই এই লড়াইটা যেন তারা করছেন, এবং তাদের সেই লড়াইয়ের মধ্যে অনেকটা আত্মবিশ্বাসের অভাব আমরা দেখতে পাচ্ছি। যে সাধারণ মানুষদের আজকে তুমি যদি বলো তাহলে এই রাজ্যের নিয়ে অনেক কথা উঠছে, আগামী 4 তারিখে সেটা দেখা যাবে যে কারা কটা আসন পেয়েছেন বা পাচ্ছেন। কিন্তু এই রাজ্য রাজনীতি যে ইতিমধ্যে সরগরম তাতে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে যে এই রাজ্য অন্যান্য রাজ্য থেকে এই রাজ্যের রাজনীতিটা একটু অন্যরকম। প্রথমত হচ্ছে যে দেখো তুমি অন্যান্য রাজ্যে এবারেও কিন্তু শতাংশের হিসেবে কিন্তু ভোট অনেক কম পড়েছে, কিন্তু আমাদের রাজ্যে কিন্তু শতাংশের হিসেবে ভোট ঠিকঠাক আছে। কারণ তার মানে মানুষ ভোটটা দিয়েছেন, দিতে পেরেছেন বলা ভালো, এবং যথেষ্ট তারা আশাবাদী হয়ে ভোটটা দিয়েছেন। হয়তো কি ভেবে তারা ভোটটা, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষই উন্নয়নের আশাতেই ভোটটা দেয়। একদম, সেই উন্নয়নের জন্য কতটা উন্নয়ন হবে বা কতটা উন্নয়ন হয়েছে সেটা মানুষ বিচার করবে। কিন্তু আমরা একটা জিনিসে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে লক্ষ্মীর ভাণ্ডার এটা কিন্তু একটা স্তরের মানুষের কাছে, বিশেষ করে মহিলাদের কাছে, একটা বিশেষ স্তরের মহিলাদের কাছে, সকলের কাছে নয়, একটা স্তরের মহিলাদের কাছে এটা কিন্তু অত্যন্ত মানে খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে, এবং এটা কিন্তু তাদের কাছে খুব বড় প্রভাব ফেলতে পারে এই 100 দিন এই তোমার এই লক্ষ্মীর ভাণ্ডার। কারণ হচ্ছে যে তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু তাদের সত্যিকারের যদি বলা হয় যে এক শ্রেণীর মানুষের যারা খুবই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, তারা কিন্তু এই 100 দিনের এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু তাদের কিন্তু কিছু না কিছু কাজ তাদের হয়, হাতে তারা টাকাটা পান। এবং সবথেকে বড় কথা যে এটা নিয়ে কিন্তু তাদের যে সংসার চলে তা নয়, কিন্তু তাদের সংসারে একটা উদ্বৃত্ত ঢোকে, একটা সেই সংসারে একটা যোগদান, ছোট হলেও একটা যোগদান, এটা কিন্তু মহিলাদের কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত করে। সেটা হয়তো সব মহিলাকে না, যারা একটু আর্থিকভাবে যারা সমৃদ্ধ হয়তো তাদেরকে হয়তো এটা করে না, কিন্তু যারা সত্যিকারেরই একটা অর্থনৈতিক দুর্দশার মধ্যে আছেন তারা কিন্তু তাদের কাছে এইবারের ভোটে কিন্তু আমি তোমাকে বলছি যে এইটা কিন্তু খুব বড়ভাবে একটা প্রভাব ফেলবে, এবং রাজ্যের শাসক দলের কাছে এটা খুব পজিটিভ একটা দিক। আচ্ছা, তুমি তো এটাকে রাজ্যের শাসক দলের কাছে একটা পজিটিভ দিক বলছো, কিন্তু আরেকটা পজিটিভ দিকের থেকে একটু যদি সরে যায় আরেকটা নেগেটিভ দিকের কিন্তু জায়গা কিন্তু দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে এবারে আমরা, তুমি যেটা বলছিলে যে এক ঝাঁক ঝকঝকে তরুণ তরুণী এবারে বামফ্রন্ট বা বাম কংগ্রেসের জোটের প্রার্থী। এই যে এটা যেমন তুমি লক্ষ্মীর ভাণ্ডারের জায়গাটা বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যেমন রাজ্য শাসক দলের ক্ষেত্রে যেমন পজিটিভ সাইনের কথা বলছো, কিন্তু অপর দিকে যদি আমরা বলি যে এই যে বাম কংগ্রেসের জোট, এদের তো একটা পার্সেন্টেজ অফ ভোট আছে,
যদি আমরা দুজনকার ভোট যদি আমরা যদি একত্রিত করি আমরা বাংলাতে, তাও প্রায় 10 to 12% ভোট রয়েছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা তুমি বললে, পয়েন্টও খুব গুরুত্বপূর্ণ। এটা খুব এবারকার ভোটের পক্ষে একদম এটা একটা খুব বড় শক্তি হতে পারে। প্রথমত হচ্ছে যে এলাকা ভিত্তিক যদি তুমি ধরো, যে গোটা রাজ্য জুড়ে হয়তো নয়, কিন্তু এলাকা ভিত্তিকভাবে সেখানে কিন্তু এই যে বাম কংগ্রেসের জোট, তারা কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু মিরাকল করতে পারে বলে আমার ধারণা। কারণ হচ্ছে ধরো মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত এলাকাতে এখনো পর্যন্ত কংগ্রেসের যথেষ্ট প্রভাব আছে। তার সঙ্গে যদি, এবং একসময় মুর্শিদাবাদে বামেদের প্রচুর প্রভাব ছিল, মালদাতেও যথেষ্ট প্রভাব ছিল, কারণ সংখ্যালঘু ভোট একসময়ে কিন্তু বামেদের সঙ্গেই ছিল। ফলে আমি তোমাকে বলছি যে মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, এই সমস্ত এলাকাতে সেখানে কিন্তু যদি অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর যদি কোথাও কাজ করে থাকে, তাহলে কিন্তু সেই ভোটটা কিন্তু, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা কিন্তু, সেটা কিন্তু তাদের ঝুলিতে যাবে, এতে কোনো সন্দেহ নেই, অন্তত একটা বড় পার্সেন্টেজ। ফলে অনেকেই যেটা ভাবছেন যে তার জয়টা খুব সহজেই জিতে যাবেন, কারণ তার দল বড়, তার প্রচুর টাকা পয়সা সেখানে তারা প্রচারের জন্য খরচ হয়েছে ইত্যাদি, এতে প্রচুর বড় বড় নেতা নেত্রী আসছেন তাদের হয়ে প্রচার করতে। কিন্তু এই জোটের তাদের কোনো বড় নেতা প্রচারে নেই, তাদের টাকা পয়সাও প্রচুর খরচ হচ্ছে এমনটা নয়, কিন্তু নিঃশব্দে কিন্তু এখানে বিপ্লব হতে পারে তাদের, আমি এটা বলতে পারি। বিশেষ করে বেশ কয়েকটি আসনে আমি তোমাকে বলতে পারি, মূলত দুর্গাপুর আসন, দুর্গাপুর বর্ধমান আসন, এখানে একটা পার্সেন্টেজে খুব বড় মানে প্রভাব ফেলতে পারে। তোমার সুজন চক্রবর্তী যেখানে দাঁড়িয়েছেন, অর্থাৎ দমদম আসন, মোহাম্মদ সেলিম যেখানে দাঁড়িয়েছেন, এটা একটা খুব বড়, ধরে নেওয়া যায় যে মোহাম্মদ সেলিমের পক্ষে যথেষ্ট ভালো সেখানে ভোট পড়তে পারে। এই ধরনের মালদা রয়েছে ঈশা খান চৌধুরী, একদম। আচ্ছা, শিলিগুড়িতে বামেদের যথেষ্ট ভালো সংগঠন ছিল আগে, যদিও এখন শিলিগুড়ি বিজেপির হাতে, কিন্তু তবুও সংগঠন তো তাদের মরে যায়নি। সেই ক্ষেত্রে এক্ষেত্রে পুরুলিয়া কতটা ফ্যাক্টর হবে মনে হচ্ছে? পুরুলিয়াতেও কিন্তু তোমার যিনি কংগ্রেসের জোট হয়ে বাম কংগ্রেসের নেপাল মাহাতো, তার একটা আলাদা কিন্তু তার একটা পকেট আছে, তিনি একটা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রদ্ধার জায়গাতে তিনি থাকেন সব সময়। পাশাপাশি সেখানে একজন গোছ প্রার্থীও দাঁড়িয়েছেন ফরওয়ার্ড ব্লকের হয়ে, তিনি সামান্য কিছু ভোট হয়তো পেতে পারেন, 1% বা 1.5%, কিন্তু আমার মনে হয় যে নরহরি মাহাতো, তার পক্ষে কিন্তু একটা ভোট যেতে পারে। শেষ পর্যন্ত হয়তো তিনি হয়তো জয়লাভ করবেন না, কিন্তু হতে পারে এই রকম যে যাকে আমরা ধরে নিচ্ছি, বা যারা রাজনীতি পণ্ডিত তারা যেটা বিচারে যেটা ধরে নিচ্ছেন যে তাদের এই প্রার্থী জিততে পারে, হয়তো দেখা গেল যে সেই প্রার্থী নাও জিততে পারেন। এবং এবারকার পশ্চিমবঙ্গের ভোটে আমি তোমাকে এই কথাটা এখানে বসে বলতে পারি যে অন্তত 8-10টা আসন আছে যেখানে কিন্তু সায়রা হালিম আছেন, একদম কলকাতা দক্ষিণ। এবং আমি এটা আশ্চর্য হব না যে সায়রা হালিম যদি জিতেও যান, কারণ সায়রা হালিম প্রার্থী হিসাবে শুধু ভালো এটা নয়, সায়রা হালিম উনি লড়াকু, এবং উনি কিন্তু এটা নতুন নয়, উনি প্রথমত ওনার গোটা পরিবারটাই খুব বিশিষ্ট পরিবার, রাজনৈতিক পরিবার। ওনার শ্বশুর থেকে, ওনার স্বামী থেকে, ওনার নিজস্ব বাপের বাড়ি থেকে, তারা যেমন বিদগ্ধ মানুষ, একই সঙ্গে
তিনি কিন্তু উপনির্বাচনেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করেছিলেন এবং যথেষ্ট ভালো তৎকালীন সময়ে 2021-এর পরে উপনির্বাচনে যে এই ধরনের যে ফলাফল দেখতে পেয়েছিলাম আমরা, ফলে তিনি কিন্তু একটা খুব বড় সেখানে ভূমিকা পালন করবেন। আমি জানি জিতবেন কিনা আমি বলতে পারছি না, হয়তো জিততেও পারেন, কিন্তু ভূমিকা তার একটা খুব বড় থাকবে সেখানে। এই ধরনের অন্তত তুমি যদি আমরা দক্ষিণ কলকাতার কথা বলি, সেখানে মালা রায় একদিকে দেবশ্রী চৌধুরী, অন্যদিকে সায়রা হালিম। হ্যাঁ, আমি মালা রায় অবশ্যই, আমি এরাও ঠিক আছে, ওরা রাজনীতির মধ্যেই আছেন, কিন্তু আমি মূলত এই জন্য বললাম যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর যেখানে যেখানে কাজ করবে সেখানে কিন্তু ফলাফলের মধ্যে একটা মানে আমরা একটা চমক পেতে পারি। চমকের রাজ্যে কিন্তু এবারে বেশ কয়েকটি চমক কিন্তু হবে এবং এটা ঠিক যে অবশ্যই অধীর চৌধুরীর বিষয়ে এখনো পর্যন্ত যারা রাজনীতিটা বোঝেন, অধীর চৌধুরীর বিষয়ে তারা যথেষ্ট আশাবাদী, কিন্তু সেখানে কিন্তু আবার একজন ডাক্তার বিজেপির যিনি যাকে নির্মল সরকার, হ্যাঁ না সাহা, হ্যাঁ ডক্টর নির্মল সাহা, তিনি কিন্তু সেখানে আবার আরেকটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন। ফলে আর ভোটটা সরাসরি আমি তোমাকে বলি, ভোটটা যদি বিভেদের ভোট হয়, যদি পোলারাইজেশনের ভোট হয়, তাহলে কিন্তু এই রাজ্যের চমকটা অনেক বেশি হবে। ফলে আমরা কিন্তু 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কোনো উপায় নেই। কিন্তু আমাদের যে এইবারের যে নির্বাচনী রসায়ন এই রাজ্যের, সেটাতে এটা ঠিকই কথা তুমি যেটা বলছিলে যে উন্নয়নের কথা কোথায়, শিল্পের কথা কোথায়, সংস্কৃতির কথা কোথায়, কেউ কোথাও নেই, উল্টে অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে। এবারে এই যে 2024-এর মানে এক কথায় যদি আমি বলি যে যেভাবে লোকসভা নির্বাচনের প্রচার হচ্ছে, তাতে অপসংস্কৃতিকে ইনজেক্ট করা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে। এটাই বলছি, একদম ঠিক, যে প্রচারে আমরা বহু কুকথা শুনতে পাচ্ছি, অকথা শুনতে পাচ্ছি, যেগুলো নিয়ে কখনো কখনো নির্বাচন কমিশনের কাছে যাওয়া হয়। নির্বাচন কমিশনে যাওয়া এবং নির্বাচন কমিশন তাকে সেন্সার করা, তার মানেই তো এটা নয় যে মানুষ সেগুলো ভুলে যাবে। মানুষের মন তো সেন্সার করা যাবে না, সেন্সার তিনি কাগজে কলমে সেন্সার হয়। সুতরাং এই অপসংস্কৃতিগুলোকে, এটাও একটা খুব বড় দিক যে নানাভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তবে বারবার তোমাকে আমি এই কথাটা বলছি যে নতুন প্রজন্মের ভোট, অর্থাৎ 18 থেকে 40 পর্যন্ত এই যে ভোটারের সংখ্যা, এই সংখ্যা কিন্তু অন্তত 60% কিন্তু এই নতুন ভোটার, বাদবাকিরা হচ্ছে এখন হয় মানে তারা কিন্তু মূলত কিন্তু এখন তাদের সংখ্যাটা কম। ফলে এই নতুন ভোটাররা যেদিকে ঝুঁকবে সেদিকে কিন্তু ফলাফল ঝুঁকবে, এতে কোনো সন্দেহ নেই। একদম প্রেডিকশন যাই করুক রাজনৈতিক নেতৃত্ব বা নেতারা, তারা তাদের মতন করে যে যাই বলুক, বিষয়টা একটা জায়গাতেই দাঁড়িয়ে থাকবে, সেটা হচ্ছে যে মানুষ তার যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার তারা যেটা প্রয়োগ করেছে, সেই প্রয়োগের ফলে যার রেজাল্ট আসবে সেটাকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে মেনে নিতে হবে। কারণ এবারের নির্বাচনে কোথাও সেইভাবে কোনো ছাপ্পা বা রিগিং এর অভিযোগ কোনো দলের পক্ষ থেকেই নেই। সেক্ষেত্রে মানুষের তার মতামত ওখানে দেওয়া হয়েছে এবং মানুষ যে তার সঠিক মতামত দিয়েছেন এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। যাই হোক, সময় আমাদের শেষ, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আবার দেখা হবে আগামীকাল। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।